রান্নাঘরে গিয়ে যা দেখল তা দেখে তার মুখ কালো হয়ে গেল। নিমেষেই মুখটা রক্তবর্ণ ধারণ করলো। আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। চোখ থেকে যেন রক্ত ঝরে পড়ছে। ওর ওই অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেছি। আমার দিকে ওইভাবে তাকিয়ে ইরু বলে, তুমি বলছো বাড়িতে কেউ আসেনি, তাহলে রান্নাঘর পরিষ্কার করলো কে? আমি তো কালকে অপরিষ্কার রেখে চলে গেছি। আর এই যে এতগুলো হাঁড়ি পাতিল কে ধুলো? আমি তো কাল কোনো আদৌ হাঁড়ি পাতিল রেখে যাইনি। এখন সত্যি করে বলো, ঘরে কে এসেছিল? আমি মনে মনে ভাবছি, যেটার ভয় পেয়েছি সেটাই হয়েছে। কোন দুঃখে যে হাঁড়ি পাতিলগুলো ভিতরে রাখলাম না। এমনি তো রেগে আছে। একে তো প্রথম থেকে অস্বীকার করে এসেছি, ঘরে কেউ আসেনি। এখন যদি বলি যে জরিনা এসেছিল, তাহলে পুরো বাড়ি মাথায় করবে। কি করি সেটাই ভাবছি। আমাকে চুপ দেখে ইরু বলে, কি হলো? মুখে তালা পড়েছে কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, বাড়িতে কে এসেছিল? এবার আমি মনে সাহস নিয়ে বললাম, তখন থেকে কি শুরু করেছো বলো তো? একবার তো বললাম বাড়িতে কেউ আসেনি, রান্নাঘর আমি পরিষ্কার করেছি। তোমাদেরকে না সাহায্য করলেও দোষ, না করলেও দোষ। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার খুশি হওয়া উচিত। তা না একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। আর আমি বেকুবের মতো তা শুনেই যাচ্ছি। তুমি থাকো তোমার ঘর নিয়ে, আমি গেলাম বাহিরে। এই বলে হন হন করে চলে গেলাম। ইরুকে কিছু বলার সুযোগ দিলাম না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করলাম। ঘরের বাহিরে এসে একটা জোরে নিঃশ্বাস নিলাম। নিঃশ্বাসটা যেন গলার কাছে এসে আটকে ছিল। বুকে একটা পাথর জমেছিল। এই না ধরা পড়ে যাই, এই না ধরা পড়ে যাই। উফ, জীবনটা যেন নরক হয়ে গেল। যাই একটু আশেপাশে ঘুরে আসি, তাহলে হয়তো মনটা ফ্রেশ হতে পারে। এই বলে বেরিয়ে গেলাম। প্রায় দুপুরের দিকে বাসায় ফিরলাম। বাসায় প্রবেশ করতে করতে ভাবছি, সকালে তো মুখের উপর কথাগুলো বলে চলে গেলাম, না জানি এখন কি করবে। সকালের মতো আবার লেকচার না শুরু হয়।